প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল নিউজ চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ওহিদুল ইসলাম, সহযোগী অধ্যাপক রসায়ন, কক্সবাজার সরকারি কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একাদশ শ্রেণীর রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমি তোমাদের কাছে জানতে চাইব, মুক্তজোড় ইলেকট্রন বলতে কী বুঝো? মুক্তজোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন বলতে আমরা কী বুঝি? তোমরা হয়তো অনেকেই জানো, পরমাণুর বহিস্থ শক্তি স্তরের যে সমস্ত ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে মুক্তজোড় ইলেকট্রন বলে। যেমন আমরা জানি, অ্যামোনিয়া অণু গঠনের সময় নাইট্রোজেন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকে 5টি। এর মধ্যে 3টি ইলেকট্রন হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করে। এখানে নাইট্রোজেন পরমাণুর বহিস্থ শক্তি স্তরের 2টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না, তাদেরকে বলা হয় মুক্তজোড় ইলেকট্রন। অর্থাৎ অ্যামোনিয়া অণুর নাইট্রোজেন পরমাণুতে একটি মুক্তজোড় ইলেকট্রন থাকে। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমি তোমাদের কোন শিক্ষণ ফল নিয়ে কথা বলবো। আমাদের আজকের শিক্ষণ ফল হলো সমযোজী অণুর আকৃতি ও বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব ব্যাখ্যা করতে পারবে। আমরা আগের ক্লাসে সমযোজের আকৃতি নিয়ে কথা বলছিলাম। এখন আমরা বলতে চাচ্ছি এই সমযোজের জ্যামিতিক আকৃতি এবং বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব আছে। আমরা সমযোজের আকৃতি এবং বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব নিয়ে আমরা আজকে কথা বলব। এর আগে আমি তোমাদেরকে কিভাবে সমযোজী অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণের ধরন নির্ণয় করা যায় সে সম্পর্কে একটু কথা বলব। সমযোজী অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণের ধরন নির্ণয়। সংকরণ আমি সংক্ষেপে লিখলাম নির্ণয়। আমরা সংকরণ কিভাবে নির্ণয় করব? সংকরণ নির্ণয় করার জন্য আমাদের 2টা জিনিস জানতে হবে। একটা হচ্ছে সিগমা বন্ধনের সংখ্যা এবং মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা, লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা করে আমরা সংকরণের ধরন নির্ণয় করতে পারি। আবার যদি সিগমা বন্ধনের সংখ্যা এবং লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা যদি 2 হয়, তখন আমরা বলবো সেই অণুর কেন্দ্রীয় পরমাণুতে sp সংকরণ করে। যদি সিগমা বন্ধনের সংখ্যা এবং লোন পেয়ারের সংখ্যা যদি 3 হয়, তখন আমরা বলবো সেই অণুর কেন্দ্রীয় পরমাণুতে sp2 সংকরণ ঘটে। যদি 4 হয়, আমরা বলবো
সেই অণুর কেন্দ্রীয় পরমাণুতে sp3 সংকরণ করে। একইভাবে সিগমা বন্ধন এবং লোন পেয়ারের যোগফল যদি 5 হয় তখন আমরা বলবো সেই অণুর কেন্দ্রীয় পরমাণুতে sp3d সংকরণ করে, এবং 6 যদি হয় তাহলে তোমরা বুঝতে পারছো সেই ক্ষেত্রে সংকরণ হবে sp3d2, এবং যদি 7 হয় তাহলে সেই ক্ষেত্রে সংকরণ হবে sp3d3। আরো অনেকভাবে নির্ণয় করা যায়, আমরা তোমাদেরকে একটা নিয়ম দেব। আমরা আগের ক্লাসে যে সংকরণগুলো দেখিয়েছি বিভিন্ন অণু, আমরা এখন সেগুলো নিয়ে একটু পরীক্ষা করে দেখি। যেমন আমরা বেরিলিয়াম ক্লোরাইডের কথা বলছিলাম। বেরিলিয়াম ক্লোরাইডের কেন্দ্রীয় মৌল হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 4। আমরা জানি বেরিলিয়ামের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস 1:2s1 2px1। এখানে বেরিলিয়াম পরমাণুর বহিস্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন 2টি কুলিনের সাথে সিগমা বন্ধন গঠন করে, অর্থাৎ এখানে সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে সিগমা বন্ধন 2, এবং কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, তাহলে মোট যোগফল হচ্ছে 2। তাহলে অবশ্যই বেরিলিয়াম পরমাণুতে যে সংকরণ হবে সেটা হচ্ছে sp সংকরণ, যেটা আমরা আগের ক্লাসে আলোচনা করছি। তাহলে বেরিলিয়াম ক্লোরাইড অণু বেরিলিয়াম পরমাণুতে sp সংকরণ ঘটে, এবং আমরা জানি সেই জন্য বেরিলিয়াম ক্লোরাইড অণুর আকৃতি হয় সরল রকিট। আমি যদি বোরন ট্রাইক্লোরাইড নিয়ে দেখি, বোরন ট্রাইক্লোরাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিগমা বন্ধন হচ্ছে 3টা। বোরনের বহিস্থ শক্তি স্তরে মোট 3টা ইলেকট্রন থাকে এবং 3টাই সিগমা বন্ধন গঠন করে। এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, লোন পেয়ার ইলেকট্রন 0, তাহলে মোট যোগফল হচ্ছে 3। তাহলে বোরন ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় মৌল বোরন পরমাণুতে sp2 সংকরণ ঘটে। একইভাবে আমি যদি মিথেন অণুর কথা বলি, মিথেন এখানে সিগমা বন্ধন কত? একটা কার্বন 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, তাহলে সিগমা বন্ধন হচ্ছে 4। কার্বনের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 4টা। কোনো ইলেকট্রন বাকি নেই, কাজে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, তাহলে যোগফল হবে 4। তাহলে এখানে কার্বন পরমাণুতে কোন ধরনের সংকরণ হবে? sp3 সংকরণ হবে। আমরা জানি মিথেন অণুর কার্বন পরমাণুতে sp3 সংকরণ ঘটে। আমরা তোমাদের সালফার হেক্সাফ্লোরাইডের কথা বলছিলাম। সালফার হেক্সাফ্লোরাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিগমা বন্ধন হচ্ছে 6, সিগমা বন্ধন হচ্ছে 6। সালফারের বহিস্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে 6টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে, কাজে কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, কাজে মোট যোগফল হবে 6। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংকরণ হবে সেটা হচ্ছে sp3d2 সংকরণ হবে। ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়ে আমরা কথা বলছিলাম। এখানে দেখতে পাচ্ছ সিগমা বন্ধন হচ্ছে কত? 5টি সিগমা বন্ধন, কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, তাহলে মোট যোগফল হচ্ছে 5। তাহলে এখানে ফসফরাস পরমাণুর যে সংকরণ হবে sp3d সংকরণ। একইভাবে আয়োডিন হেপ্টাফ্লোরাইড নিয়ে আমরা কথা বলছিলাম। আয়োডিন হেপ্টাফ্লোরাইড আমরা দেখেছিলাম সেখানে sp3d3 সংকরণ হয়। দেখো এটা কিভাবে হয়, এখানে সিগমা বন্ধন হচ্ছে 7, কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই 0, তাহলে যদি 7 হয় তখন আমরা বলতে পারছি এটা হচ্ছে sp3d3 সংকরণ। তাহলে আমরা এভাবে একটি অণুর কেন্দ্রীয় পরমাণুতে কোন ধরনের সংকরণ হয় সেটা ব্যাখ্যা করতে পারি। আমরা আরো কিছু যৌগ নিয়ে যদি তোমাদের উদাহরণ হিসেবে দেখি, যেমন অ্যামোনিয়া অণুর কথা আমরা বলতে পারি। অ্যামোনিয়া অণু তোমরা জানো, অ্যামোনিয়া অণুর যদি আমি লুইস প্রতীক লিখি, নাইট্রোজেন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন থাকে 5টি, এর মধ্যে 3টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে, অর্থাৎ এখানে সিগমা বন্ধন হচ্ছে 3। আমরা দেখতে পাচ্ছি এক জোড় ইলেকট্রন
কোনো বন্ধনে অংশগ্রহণ করে নাই, তাদেরকে আমরা বলি লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এখানে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 1, সিগমা বন্ধন 3, লোন পেয়ার ইলেকট্রন 1, যোগফল হবে কত 4। তাহলে এখানে অ্যামোনিয়া অণু নাইট্রোজেন পরমাণুতে sp3 সংকরণ ঘটে। আমরা যদি পানি অণুর কথা বলি, পানি অণু, পানি আমরা যদি অক্সিজেন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে মোট 6টি ইলেকট্রন আছে, এর মধ্যে 2টি ইলেকট্রন হাইড্রোজেনের সাথে সিগমা বন্ধন গঠন করে, তাহলে এখানে সিগমা বন্ধন হচ্ছে 2। লোন পেয়ার ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি 4টি, অর্থাৎ 2টি লোন পেয়ার ইলেকট্রন আছে, টোটাল যোগফল হচ্ছে 4। তাহলে এখানে আমরা বলতে পারি পানি অণুর অক্সিজেন পরমাণুতে sp3 সংকরণ ঘটে। একইভাবে আমি যদি কার্বন ডাই অক্সাইড অণুর কথা বলি, কার্বন ডাই অক্সাইড আমরা জানি এখানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধন, একটা বন্ধন হচ্ছে সিগমা, একটা বন্ধন হচ্ছে পাই, সিগমা আবার একটা হচ্ছে পাই। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বন পরমাণুর সিগমা বন্ধনের সংখ্যা কত 2, এমন কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, তাহলে মোট যোগফল হচ্ছে 2। তাহলে কার্বন ডাই অক্সাইড অণুর কার্বন পরমাণুতে যে সংকরণ দাঁড়ায় সেটা হচ্ছে sp সংকরণ। এবং আমরা জানি কার্বন ডাই অক্সাইড অণুর কার্বন পরমাণুতে sp সংকরণ ঘটে এবং কার্বন ডাই অক্সাইড অণুর আকৃতি হয় সরলরৈখিক। একইভাবে আমরা যদি সালফার টেট্রাফ্লুরাইডের কথা বলি, সালফার টেট্রাফ্লুরাইড, তোমরা জানো সালফার পরমাণুর বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 6টি, এর মধ্যে এখানে 4টি সিগমা বন্ধন গঠিত হয়, তাহলে সিগমা বন্ধন হচ্ছে 4। এখানে 2টি ইলেকট্রন অর্থাৎ একজন ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে না, যাকে আমরা বলি লোন পেয়ার ইলেকট্রন। তাহলে এখানে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1, তাহলে যোগফল হচ্ছে 5। আমরা জানি টোটাল যোগফল যদি 5 হয় তাহলে সেখানে সংকরণ হবে কি sp3d সংকরণ হবে। তাহলে সালফার টেট্রাফ্লুরাইড অণু কেন্দ্রীয় মূল সালফার পরমাণুতে sp3d সংকরণ করে। আমরা যদি আয়নের ক্ষেত্রে একটু দেখি, আয়ন যেমন অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন তোমরা জানো অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে কি হয়, নাইট্রোজেন হাইড্রোজেন 3টা সমজীব বন্ধন, এখানে নাইট্রোজেন পরমাণুর যে লোন পেয়ার ইলেকট্রন আছে এটি হাইড্রোজেন আয়নের সাথে একটি সন্নিবেশ বন্ধন গঠন করে। আমরা জানি এই সন্নিবেশ বন্ধনও এক ধরনের সিগমা বন্ধন। তাহলে এই ক্ষেত্রে মোট সিগমা বন্ধনের সংখ্যা দাঁড়ায় কত, মোট সিগমা বন্ধন 1 2 3 4, মোট সিগমা বন্ধন হচ্ছে 4। এই ক্ষেত্রে এখন আর নাইট্রোজেন পরমাণুর কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, তাহলে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 0, তাহলে মোট যোগফল দাঁড়ায় 4। তাহলে এখন আমরা বলতে পারি অ্যামোনিয়াম আয়নের নাইট্রোজেন পরমাণুতে sp3 সংকরণ ঘটে। আমরা যদি একটি অ্যানায়ন নিয়ে কথা বলি, মনে করো বোরন টেট্রাফ্লুরাইড অ্যানায়ন, এই অ্যানায়নটা নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এখানে আমরা কি দেখতে পারি, বোরন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকে 3টি, এখানে 3টা ফ্লুরিনের সাথে 3টা সমজীব বন্ধন গঠন করে। ফ্লুরাইড আয়নের বাড়তি ইলেকট্রন থাকে, এর সাথে বোরনের মধ্যে একটা সন্নিবেশ বন্ধন হয়, যেখানে দাতা হচ্ছে ফ্লুরাইড আয়ন এবং গ্রহীত হচ্ছে বোরন। কাজে এই ক্ষেত্রে মোট সিগমা বন্ধনের সংখ্যা দাঁড়ালো কয়টা, যেহেতু আমরা বলছি সন্নিবেশ বন্ধন এক ধরনের সিগমা বন্ধন, তাহলে সিগমা বন্ধন হচ্ছে 4, লোন পেয়ার ইলেকট্রন 0, মোট যোগফল হলো 4। তাহলে এখানে আমরা বলতে পারি বোরন টেট্রাফ্লুরাইড অ্যানায়নের বোরন পরমাণুর মধ্যে sp3 সংকরণ করে। এইভাবে আমরা একটা সমযোগের কেন্দ্রীয় পরমাণুতে কোন ধরনের সংকরণ ঘটে সেটা আমরা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সমযোগের অণুর জ্যামিতিক আকৃতি এবং বন্ধন কোণের উপর মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব নিয়ে কথা বলব। আমরা
আগের ক্লাসে এই কথাটা আমরা জেনেছি যে একটি সমযোগীর অণুর আকৃতি নির্ভর করে সে অণুর কেন্দ্রীয় পরমাণুর সংকরণের ধরনের উপর। যদি কেন্দ্রীয় পরমাণুর sp সংকরণ হয় আমরা জানি সেক্ষেত্রে যৌগটির আকৃতি হবে সরলরৈখিক এবং মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, যেমন আমরা জানি বেরিলিয়াম ক্লোরাইড। একইভাবে অণুর কেন্দ্রীয় পরমাণুতে যদি sp2 সংকরণ হয় তাহলে সমযৌগটির আকৃতি হবে সমতলীয় ত্রিকোণাকার, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বোরন ট্রাইক্লোরাইড। কোনো সমযোগের কেন্দ্রীয় পরমাণু যদি sp3 সংকরণ হয় সেক্ষেত্রে সমযোগটির আকৃতি হয় চতুস্তলকীয়, যেমন মিথেন অণু, যেখানে কার্বন পরমাণু sp3 সংকরণ ঘটে এবং এক্ষেত্রে মধ্যবর্তী কোণগুলোর পরিমাণ হয় 109 ডিগ্রি 28 মিনিট। একইভাবে কোনো যৌগের কেন্দ্রীয় পরমাণুতে যদি sp3d সংকরণ হয় অণুর আকৃতি হয় ত্রিকোণাকার দ্বিপিরামিডাল, যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড। এক্ষেত্রে দুই ধরনের কোণ পাওয়া যায়, তিনটি কোণের পরিমাণ হয় 120 ডিগ্রি এবং দুইটি কোণের পরিমাণ হয় 90 ডিগ্রি। আর sp3d2 সংকরণ হলে অণুর আকৃতি হয় অষ্টতলকীয় এবং মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, যেমন আমরা সালফার হেক্সাফ্লোরাইডের কথা বলছিলাম। যদি sp3d3 সংকরণ হয় অণুর আকৃতি হয় পঞ্চকোণীয় দ্বিপিরামিডাল এবং এক্ষেত্রেও দুই ধরনের কোণ পাওয়া যায়, পাঁচটি কোণের পরিমাণ হয় 72 ডিগ্রি এবং দুটি কোণের পরিমাণ হয় 90 ডিগ্রি, যেমন আয়োডিন হেপ্টাফ্লোরাইড। আমরা এখন আলোচনা করব যে মুক্তজোড় ইলেকট্রন থাকলে এই যে আমরা আকৃতিগুলি বললাম এই আকৃতিগুলোর পরিবর্তন ঘটে। এর আগে তোমরা একটু আমাদের বোর্ড থেকে আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু লিখে নিতে পারো। তোমরা লিখে নিতে পারছো। এখন আমরা দেখব যে মুক্তজোড় ইলেকট্রন যদি থাকে তাহলে সমযোগের অণুর আকৃতি কেমন পরিবর্তন হয়। আমরা এখানে অ্যামোনিয়া অণু নিয়ে কথা বলতে পারি। অ্যামোনিয়া অণু আমরা জানি এখানে অ্যামোনিয়া অণুর কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1:2, 2:2, 2px1, 2py1, 2pz1। আমরা আগেই আলোচনা করছি এখানে সিগমা বন্ধন হচ্ছে 3টি এবং লোন পেয়ার ইলেকট্রন আছে 1টি, কাজে টোটাল যোগফল হচ্ছে 4। কাজে নাইট্রোজেন পরমাণুতে sp3 সংকরণ হয়, অর্থাৎ এখানে নাইট্রোজেন পরমাণু একটি 2s অরবিটাল 3টি p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে 4টি sp3 সংকর অরবিটাল তৈরি করে। তাহলে sp3 সংকরণ হলে আমরা জানি অণুর আকৃতি কেমন হবে। আমরা জানি অণুর আকৃতি হবে চতুস্থলকীয়, অর্থাৎ যেখানে কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন, আমরা ইলেকট্রন গুলোকে এভাবে দেখাতে পারি। তাহলে নাইট্রোজেন পরমাণু 2টি ইলেকট্রন বন্ধনে অংশগ্রহণ করে নাই, এটাকে আমরা বলছি, এগুলোকে বলছি আমরা লোন পেয়ার ইলেকট্রন। আর এই তিনটাই এই ইলেকট্রনগুলো, যেখানে একটা ইলেকট্রন নাইট্রোজেন পরমাণু থেকে আসছে এবং একটা আসছে হাইড্রোজেন পরমাণু থেকে, এগুলিকে আমরা বলি বন পেয়ার ইলেকট্রন। এগুলিকে আমরা বলি বন পেয়ার ইলেকট্রন। এখানে লোন পেয়ার ইলেকট্রনগুলো শুধু
নাইট্রোজেন পরমাণুকে কেন্দ্র করে আবর্তন করে, নাইট্রোজেন পরমাণুতে থাকে কেন্দ্রীয় মৌলে। আর লুন পেয়ার ইলেকট্রনগুলো নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুই পরমাণু নিউক্লিয়াসের মাঝখানে থাকে, যার কারণে আমরা জানি এই ইলেকট্রন এই ইলেকট্রন এই ইলেকট্রন এই ইলেকট্রন এই ইলেকট্রনগুলো পরস্পরকে কি করে, বিকর্ষণ করে। এখন লোন পেয়ার ইলেকট্রনের সাথে বন্ড পেয়ার ইলেকট্রন অথবা বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার ইলেকট্রনের বিকর্ষণের মধ্যে একটু ভিন্নতা আছে। যেই ভিন্নতাটা আমরা জানতে পারি ভেসপার অর্থাৎ ব্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি থেকে। এই তত্ত্ব মতে আমরা জানি লোন পেয়ার বিকর্ষণ is greater than lone pair bond pair বিকর্ষণ is greater than bond pair বিকর্ষণ। অর্থাৎ বন্ড পেয়ার বিকর্ষণটা হবে সবচেয়ে কম এবং লোন পেয়ার বিকর্ষণটা হবে সবচেয়ে বেশি। এই ক্ষেত্রে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার। এখানে লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার, লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার, আর এগুলো হচ্ছে বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার, বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার। তাহলে কোন বিকর্ষণটা বেশি হবে? লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণটা বেশি হবে, লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণটা বেশি হবে। এখন আমরা বলতে চাচ্ছি অ্যামোনিয়া অণুর আকৃতি কি চতুস্থলিকীয় হবে? না, এক্ষেত্রে অ্যামোনিয়া অণুর নাইট্রোজেন পরমাণুতে sp3 সংকরণ ঘটলেও অ্যামোনিয়া অণুর আকৃতি চতুস্থলিকীয় হবে না, কারণ অ্যামোনিয়া অণুর নাইট্রোজেন পরমাণুতে একটি লোন পেয়ার ইলেকট্রন থাকে, অর্থাৎ এটি কোনো বন্ধন গঠন করে না। লোন পেয়ার ইলেকট্রন না থাকার কারণে চতুস্থলকে আমরা যেটা বললাম চতুস্থলক হওয়ার কথা ছিল, এখন নাইট্রোজেন পরমাণু অ্যামোনিয়া অণুর আকৃতি এটা চতুস্থলক হবে না, এটা হবে এইরকম একটা আকৃতি, যেটাকে আমরা বলি ত্রিকোণাকার পিরামিডাল। ত্রিকোণাকার পিরামিডাল আকৃতি বলি। তাহলে আমরা বলতে পারি যে অ্যামোনিয়া অণুর নাইট্রোজেন পরমাণুতে sp3 সংকরণ ঘটে, সেই হিসেবে অ্যামোনিয়া অণুর আকৃতি চতুস্থলিকীয় হওয়ার কথা, কিন্তু অ্যামোনিয়া অণুর নাইট্রোজেন পরমাণুতে একটি লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে অ্যামোনিয়া অণুর আকৃতি চতুস্থলিকীয় না হয়ে ত্রিকোণাকার পিরামিডাল আকৃতি ধারণ করে। বন্ধন কোণ কি হবে? যেহেতু আমরা আবার জানি লোন পেয়ার বিকর্ষণ ইজ গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার, কাজে এই ক্ষেত্রে এই বিকর্ষণগুলোর মান এই বিকর্ষণের চাইতে বেশি হওয়ার কারণে বন্ধন কোণগুলো হাইড্রোজেন হাইড্রোজেন এই বন্ধন কোণগুলো সংকুচিত হবে এবং এগুলো 109 ডিগ্রি 28 মিনিট থেকে, যেটা চতুস্থলিকীয় মিথেনের ক্ষেত্রে হয়, 109 ডিগ্রি 28 মিনিট থেকে সংকুচিত হয়ে এগুলো 107 ডিগ্রি হয়। তাহলে এখানে বন্ধন কোণ হবে তোমার 107 ডিগ্রি। তাহলে আমরা কি দেখতে পেলাম যে অ্যামোনিয়া অণু নাইট্রোজেন পরমাণুতে sp3 সংকরণ ঘটে, অণুর আকৃতি হওয়ার কথা ছিল চতুস্থলিকীয়, কিন্তু একটি লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এটি আকৃতি চতুস্থলিকীয় না হয়ে এটির আকৃতি হয় ত্রিকোণাকার পিরামিডাল, এবং মধ্যবর্তী কোণ হওয়ার কথা ছিল 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু বন্ড পেয়ার লোন পেয়ার এই রিপালশন বন্ড পেয়ার রিপালশনের সাথে বেশি হওয়ার কারণে বন্ধন কোণগুলো ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, এবং সংকুচিত হয়ে এই মান হয়ে যায় 107 ডিগ্রি। আমরা এখন পানি অণু নিয়ে কথা বলতে পারি। পানি অণুর কেন্দ্রীয় মৌল হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। আমরা জানি 1:2, 2s2, 2px, 2p y1, 2p z1। এই হচ্ছে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আমরা এর সংকরণের ধরন যদি নির্ণয় করি, একটা সিগমা বন্ড 2, লোন পেয়ার ইলেকট্রন 2, যোগফল হচ্ছে 4,
তাহলে আমরা বলতে পারি অক্সিজেন পরমাণুতে এখানে sp3 সংকরণ ঘটে। তাহলে আমরা বলতে পারি অক্সিজেন পরমাণুর যোজনীয় স্তরে একটি 2s অরবিটাল, 3টি p অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে 4টি sp3 সংকর অরবিটাল গঠন করে, যেটাকে আমরা বলছি sp3 সংকর। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লোন পেয়ার ইলেকট্রন থাকে 2টি। অর্থাৎ এখানে বন্ড পেয়ার ইলেকট্রন 2টি, লোন পেয়ার ইলেকট্রন 2টি। তাহলে আমরা বলতে পারি এখানে 2টি লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এই পানি অণুর আকৃতি চতুস্থলকীয় হবে না, এক্ষেত্রে পানি অণুর আকৃতি হবে ইংরেজি ভি আকৃতি। আকৃতি পরিবর্তন হয়ে যাবে, বিকৃতি ঘটবে এবং এর আকৃতি হবে ইংরেজি ভি আকৃতি। একইভাবে আমরা জানি লোন পেয়ার এই বিকর্ষণটা মান সবচেয়ে বেশি হওয়ার কারণে বন্ড পেয়ার এর সাথে তোমার মধ্যবর্তী কোণগুলো আরও সংকুচিত হবে এবং মধ্যবর্তী কোণ সংকুচিত হয়ে এই কোণের পরিমাণ হবে 104.5 ডিগ্রি, যেটা হওয়ার কথা ছিল 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে এখানে 2টি লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এই মধ্যবর্তী কোণগুলো আরও সংকুচিত হয়ে 104.5 ডিগ্রি হয়। তাহলে আমরা এতক্ষণ যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সমযোগের কেন্দ্রীয় পরমাণু যদি কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকে, অণুর আকৃতি এবং তার বন্ধন কোণ পরিবর্তন হবে। যেমন মিথেন অণুতে আমরা দেখতে পাচ্ছি কোনো লোন পেয়ার ইলেকট্রন ছিল না, সেজন্য মিথেন অণুর আকৃতি চতুস্থলকীয়, যেখানে কার্বন sp3 সংকরণ ঘটে এবং মধ্যবর্তী কোণ ছিল 109 ডিগ্রি 28 মিনিট। অ্যামোনিয়া অণু নাইট্রোজেন পরমাণুতে একটি লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে আকৃতি চতুস্থলকীয় না হয়ে ত্রিকোণাকার পিরামিডাল আকৃতি ধারণ করে, মধ্যবর্তী কোণ হয় 107 ডিগ্রি এবং পানি অণুর অক্সিজেন পরমাণুতে 2টি লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে চতুস্থলকীয় না হয়ে বি আকৃতি হয়, মধ্যবর্তী কোণ হয় 104.5 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটি বিষয়ের উপর একটু কথা বলবো, যে সমযোগের বন্ধন কোণের উপর পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার প্রভাব। যেমন আমরা এখানে একটা প্রশ্ন আনছি যে অ্যামোনিয়া অণুর বন্ধন কোণ 107 ডিগ্রি, কিন্তু ফসফিন অণুর বন্ধন কোণ 94 ডিগ্রি। এখানে আমরা জানি অ্যামোনিয়া অণুর নাইট্রোজেন পরমাণুতে sp3 সংকরণ ঘটে এবং নাইট্রোজেন পরমাণুতে একটি লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে মধ্যবর্তী এটা আকৃতি হয় ত্রিকোণাকার পিরামিডাল এবং মধ্যবর্তী কোণ আমরা 107 ডিগ্রি বলছিলাম। ফসফিনের ক্ষেত্রে একই ঘটনা, ফসফিন পরমাণুর অণুর ফসফরাস পরমাণুতে sp3 সংকরণ ঘটে এবং একটি লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এখানেও ফসফিন অণুর আকৃতি ত্রিকোণাকার পিরামিডাল হয়, কিন্তু মধ্যবর্তী কোণের পরিমাণ কমে গিয়ে ফসফিন অণুর মধ্যবর্তী কোণ কমে গিয়ে এটা 94 হয়। প্রশ্ন হচ্ছে কেন? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে মধ্যবর্তী কোণটা ফসফিনের ক্ষেত্রে কমে যায় কেন? তোমরা দেখো এখানে নাইট্রোজেন হচ্ছে এটি কেন্দ্রীয় মূল আর এটা হচ্ছে প্রান্তীয় মূল। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় মূল হচ্ছে নাইট্রোজেন, প্রান্তীয় মূল হচ্ছে হাইড্রোজেন। ফসফিনের ক্ষেত্রে কেন্দ্রীয় মূল হচ্ছে ফসফরাস, প্রান্তীয় মূল হচ্ছে হাইড্রোজেন। যদি কেন্দ্রীয় মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান প্রান্তীয় মৌলের তড়িৎ ঋণাত্মকতার চাইতে বেশি হয়, তাহলে এই বন্ধনকৃত ইলেকট্রন জোড় অর্থাৎ বন্ড পেয়ার ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুর দিকে চলে যায়। তখন বন্ড পেয়ার বিকর্ষণের পরিমাণ বেড়ে যায়। বন্ড পেয়ার বিকর্ষণ যদি বেড়ে যায়, সেক্ষেত্রে মধ্যবর্তী কোণের পরিমাণ
বিকর্ষণ বেশি, হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন এই মধ্যবর্তী কোণের পরিমাণ বেড়ে যাবে। তাহলে তোমরা দেখো এখানে কেন্দ্রীয় মূল এক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন, এক্ষেত্রে হচ্ছে ফসফরাস। আমরা জানি নাইট্রোজেন ফসফরাস একই গ্রুপের মূল। নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ফসফরাসের পারমাণবিক সংখ্যা 15। নাইট্রোজেন দ্বিতীয় পর্যায়ের মূল, ফসফরাস তৃতীয় পর্যায়ের মূল। নাইট্রোজেন পরমাণুর আকার ছোট, ফসফরাস পরমাণুর আকার বড়। নাইট্রোজেনের তড়িৎাত্মকতার মান ফসফরাসের চাইতে বেশি। তাহলে এখানে আমরা বলতে চাচ্ছি নাইট্রোজেন এবং ফসফরাসের মধ্যে নাইট্রোজেনের তড়িৎাত্মকতার মান বেশি। তাহলে প্রান্তীয় পরমাণু উভয় ক্ষেত্রে হাইড্রোজেন এই শেয়ারকৃত ইলেকট্রন জোড়কে ফসফরাসের চাইতে নাইট্রোজেন পরমাণু তার নিজের দিকে বেশি পরিমাণে টেনে নেয়। ফলে বন্ড পেয়ার বিকর্ষণের পরিমাণ ফসফিনের চাইতে অ্যামোনিয়ার ক্ষেত্রে বেশি হয়। সেই জন্য মধ্যবর্তী কোণের পরিমাণ এখানে বেশি হয়, আর ফসফিনের ক্ষেত্রে এক্ষেত্রে মানটা ছোট হয়। ঠিক একই রকম প্রশ্ন যদি আমরা তোমাদের যদি শ্রেণীর কাজ এখন বলি, এখন তোমরা এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবে যে পানি অণুর বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি, অন্যদিকে হাইড্রোজেন সালফাইডের অণুর বন্ধন কোণ কেন 90 ডিগ্রি হয়? আমরা এটা যদি তোমাদের শ্রেণীর কাজ দিই তোমরা একটু চিন্তা করো, তারপরও আমি তোমাদের একটু মোটামুটি বুঝিয়ে দিচ্ছি, আমার মনে তোমরা হয়তো বুঝতে পারবে। আমরা পানি নিয়ে আগেও কথা বলছি, পানি অণুর আকৃতি হয় বি আকৃতি। এখানে অক্সিজেন পরমাণুতে 2টি লোন পেয়ার ইলেকট্রন থাকে। একই ক্ষেত্রে সালফারের ক্ষেত্রেও এটা বি আকৃতি, হাইড্রোজেন সালফাইড 2টি লোন পেয়ার ইলেকট্রন থাকে। কিন্তু এই কোণের মান হয় 104.5 ডিগ্রি, আর এই কোণের মান এটা মানটা আমার একটু বড় হয়ে গেছে, ছোট করে দিলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি। কেন? তোমরা জানো অক্সিজেন পরমাণুর তড়িৎাত্মকতার মান সালফারের চাইতে তোমার কি হয়? বেশি হয়। সেই জন্য বন্ড পেয়ার ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুর দিকে বেশি যাবে। কাজে এখানে বন্ড পেয়ার রিপালশনটা কি হবে? বেশি হবে। এই ক্ষেত্রে যে রিপালশন, এই ক্ষেত্রে রিপালশন বেশি হয়। কাজে বিকর্ষণ বেশি হওয়ার কারণে পানি অণুর মধ্যবর্তী কোণের পরিমাণ হাইড্রোজেন সালফাইড অণুর মধ্যবর্তী কোণের চাইতে বেশি হবে। এরপরে তোমাদের আমরা একটা বাড়ির কাজ দেব। বাড়ির কাজটা তোমরা লিখে নিতে পারো। অ্যামোনিয়াম আয়ন ও জ্যানন টেট্রা ফ্লুরাইডের আকৃতি ও বন্ধন কোণ ব্যাখ্যা করো। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। আমরা তোমাদের বলছিলাম নাইট্রোজেন পরমাণুর বহিস্থ শক্তি স্তরে 5টি ইলেকট্রন আছে। এর মধ্যে তোমার 3টা ইলেকট্রন নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধন গঠন করে। এখানে যে লোন পেয়ার ইলেকট্রন আছে অ্যামোনিয়াম আয়নের ক্ষেত্রে এখানে হাইড্রোজেন আয়নের মধ্যে কি বন্ধন হবে? সন্নিবেশ বন্ধন হবে। কাজে এখানে নাম্বার অফ সিগমা বন্ধন কি হবে? নাম্বার অফ সিগমা বন্ধন হবে 4। এখানে এক্ষেত্রে আর কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই, 0। তাহলে মোট যোগফল হবে 4। তাহলে আমরা বলতে পারি এখানে অ্যামোনিয়াম অণু নাইট্রোজেন পরমাণুতে sp3 সংকরণ হবে। যদি কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই তাহলে অ্যামোনিয়াম আয়নের আকৃতি কি হবে? চতুস্তলে কি হবে? এবং মধ্যবর্তী কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। আর জ্যানন টেট্রাফ্লুরাইড তোমরা যদি একটু দেখো যে জ্যানন পরমাণু বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকে তোমার 8টি, এর মধ্যে 4টি বন্ধনে অংশগ্রহণ করে আর 2 জোড় বন্ধনে অংশগ্রহণ করে না। তাহলে তোমার 4 + 2 সিগমা বন্ধন 4, লোন পেয়ার ইলেকট্রন 2, মোট হয় 6 যদি হয় তাহলে আমরা জানি সেটা সংকরণ হবে sp3 d2 সংকরণ হবে
কিন্তু এখানে দুটি লোন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এটি অষ্টতলকীয় না হয়ে এটি সমতলীয় বর্গাকার আকৃতি ধারণ করবে। তোমরা একটু বই যদি দেখো আমার মনে হয় বিষয়গুলো বুঝবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকো, পাঠ্য বই পড়ো, বাসায় থাকো।